হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো প্রত্যেকটা জেনারেশনেই একজন করে হিরো থাকে যে পরবর্তীকালে সুপারস্টার হওয়ার দাবি রাখে। আমাদের বাবা কাকাদের আমলে ছিল হচ্ছে শাহরুখ খান, দাউদের আমলে ছিল অমিতাভ বচ্চন, এবং তার পরবর্তী আমলে আমাদের যখন স্কুল লাইফ সেই সময়টা ছিল রণবীর কাপুর, বা আজকের দিনে তাদের রণবীর কাপুরের কথা বলা যেতে পারে। তার পরবর্তী জেনারেশন যারা আসতে চলেছে তারা কিন্তু আমার মনে হয় নেক্সট সুপারস্টার অলরেডি পেয়ে গেছে। তার নাম হচ্ছে কার্তিক আরিয়ান। কার্তিক আরিয়ান অলরেডি বক্স অফিসে কিরকম সাকসেস রেসিও হচ্ছে তোমরা সবাই জানি। কোনো কোনো সিনেমা খুব একটা হয়তো ওয়ার্ক করেনি, কিন্তু বেশিরভাগ সিনেমায় তার ওয়ার্ক করেছে। এবং এখন বর্তমান টাইমে সমসাময়িক যারা রয়েছে কার্তিক আরিয়ানে, তার মধ্যে কার্তিক আরিয়ানের সব থেকে বেশি এই মুহূর্তে জনপ্রিয়তা রয়েছে। এবং আমার তো মনে হয় বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রাদের প্রত্যেকের থেকে কার্তিক আরিয়ানের ক্যাপাবিলিটি অনেক বেশি সিনেমা হিট করানোর, অনেক বেশি বক্স অফিস আনার। এটা কিন্তু ফ্যাক্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কার্তিক আরিয়ান কোথাও একটা এসে দাঁড়ালে যে পরিমাণ ক্রেজ আজকালকার দিনে তৈরি হচ্ছে, সেটা আমাদের জেনারেশন রণবীর কাপুরের ক্ষেত্রেই লাস্ট হয়তো হয়েছিল, রণবীর সিংয়ের ক্ষেত্রে খানিকটা হয়েছে। তারপরে সব থেকে বেশি জনপ্রিয়তা যে পেয়েছে সে কিন্তু হচ্ছে কার্তিক আরিয়ান। এবং কেন পাবে না? একজন আউটসাইডার নিজের চেষ্টায় যে জায়গাতে গিয়ে পৌঁছেছে এবং যেভাবে নিজের কাজের প্রতি ডেডিকেশান আনছে, যেভাবে নিজেকে তৈরি করছে, সেটাকে সত্যি কথা বলতে গেলে হ্যাটস অফ। তো এখন কথা বলো চান্দু চ্যাম্পিয়ন নিয়ে। এই সিনেমাটা 14ই জুন রিলিজ করছে, সিনেমা হলে আসতে চলেছে। তো আজকেই সিনেমাটার পোস্টার এসছে, ফার্স্ট লুক পোস্টার এসছে। পোস্টারটা দেখে জাস্ট হতবাক হয়ে গেছি। এটাকে বলে বডি ট্রান্সফরমেশান। আপনারা কার্তিক আরিয়ানের লাস্ট কাজের ফিগার দেখুন, আর এই কাজটায় তার চেহারা দেখুন, বুঝতে পারবেন কী পরিমাণ ডেডিকেশান তাকে দিতে হয়েছে। এবং বেশ কটা দিন দেখবেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল না কার্তিক আরিয়ান, একদমই অ্যাক্টিভ ছিল না। তার কারণ এই সিনেমাটার জন্য সারাটা দিন 24 ঘন্টা লাগাতার পরিশ্রম করেছে। এটা আমি বলছি না, এটা টিমের যারা অংশ তারা বলেছে যে এইরকম পরিশ্রম খুব কমজন করতে দেখা গেছে, কারণ সিনেমাটা ডিজার্ভ করে এটা। যে চরিত্রকে নিয়ে সিনেমাটা দেখুন, এই বায়োপিকটা কেন বাদবাকি বায়োপিকের থেকে আলাদা হবে, কেন বক্স অফিসে অনেক বেটার বিজনেস করতে পারে, সেটা নিয়ে কথা বলি। বাদবাকি যে বায়োপিকগুলো এখন হয়, ধরুন কোনো একজন দাবা খেলোয়াড়কে নিয়ে বা ক্রিকেটারকে নিয়ে, ফুটবলারকে নিয়ে, এগুলো নিয়ে তো হয়েছে। কিন্তু এইখানে যাকে নিয়ে গল্প, তার জীবনের সংগ্রাম যদি আপনি শোনেন না, আপনার চোখে জল চলে আসবে। এটা যার জীবন নিয়ে গল্প, তার নাম হচ্ছে মুরলীকান্ত পেটকার, ওনার নাম। তিনি হচ্ছেন ভারতে মানে প্রথম ভারতীয় যে আর কি প্যারাঅলিম্পিকে গোল্ড এনেছিল। তো এনার যে জীবন, এনার জীবনটা যদি আপনি একবার গিয়ে উইকিপিডিয়াতে পড়েন না, আপনি কিছুক্ষণের জন্য থমকে যাবে। তো যখন এটা আমরা বড় পর্দায় দেখতে পাবো কার্তিক আরিয়ানের মতো একজন অভিনেতাকে, যে এই লেভেলের ডেডিকেশন দিয়েছে, ফিগারটা কী বানিয়েছে দেখেছেন, পোস্টারটা কী চেহারা বানিয়েছে, শরীরে 1%ও মেদ নেই, এবং নিজেকে কী ইয়ং বানিয়েছে, একটা 18, 19, 20 বছর বয়সের ছেলে লাগছে, যুবক লাগছে। তো যদি মুরলীকান্ত পেটকারের জীবন নিয়ে আপনাদেরকে বলি, তাহলে এই যে মুরলীকান্ত পেটকার, সে হচ্ছে আর্মিতে কাজ করতো, এবং 1965 সালে ইন্ডিয়া পাকিস্তানের যে ওয়ার হয়েছিল সেখানে মানে রীতিমতো ক্ষতবিক্ষত করে দিয়েছিল তাকে, এবং পঙ্গু হয়ে গেছিলো। এই মুরলীকান্ত পেটকার পঙ্গু হয়ে গেছিলো, এবং সে কিন্তু হিসেব মতো একজন বক্সার ছিল। তো তাকে সেই পেশা ছেড়ে দিতে হয়। আস্তে আস্তে এমন এমন খেলার সঙ্গে যে যুক্ত হয়ে, যেটা তাকে পঙ্গু অবস্থায় সে আস্তে আস্তে তাকে এনথুইতে সাহায্য করবে, যার মধ্যে একটা হচ্ছে সাঁতার, সুইমিং, এবং তার সঙ্গে সঙ্গে টেবিল টেনিস, এবং আস্তে আস্তে ক্রমশ সে আরও কিছু কিছু খেলা আর কি শেখার দিকে যায়, যার মধ্যে রয়েছে হচ্ছে জ্যাভেলিন থ্রো, এছাড়া স্ল্যামে, এই নানা ধরনের খেলার সঙ্গে সে নিজেকে যুক্ত করে। এবং 1972-এর যে সামার অলিম্পিকটা হয়েছিল, প্যারা অলিম্পিক যেটা হয়েছিল, সেখানে সে রেকর্ড করেছিল আর কি সুইমিংয়ের ক্ষেত্রে, এবং সেটার জন্য সে গোল্ড পেয়েছিল। ফ্রি স্টাইল যে সুইমিং হয় সেটার জন্য সে গোল্ড পেয়েছিল। এবং বলে রাখি, তার সঙ্গে সঙ্গে সে আরও 3টে খেলাতে যোগদান করেছিল, যার মধ্যে ছিল হচ্ছে জ্যাভেলিন থ্রো, জ্যাভেলিন, এবং একটা স্ল্যাম। এই 3টে খেলায় সে যোগদান করে, এবং 3টেতে সে ফাইনালিস্ট ছিল। সে গোল্ড তো পেয়েছিল সুইমিংয়ের জন্য, বাদবাকি যে 3টে খেলা, সে 3টে খেলার জন্য সে রীতিমতো ফাইনালিস্টে গেছিলো। বুঝতে পারছেন, একটা লোক 4টে খেলাতে সফলতা অর্জন করেছে, যে এককালে পঙ্গু হয়ে গেছিলো, একটা যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে গিয়ে। যে মাঝখানে দেখবেন একটা পোস্টার এসেছিলো যে যুদ্ধে লড়াই করছে, তখন অনেকের মাথায় আসছিল না যে এটা তো একটা স্পোর্টস ড্রামা, সেটা সেখানে যুদ্ধেরই অ্যাঙ্গেলটা কেন। তো এবার আশা করি আপনারা বুঝতে পারছেন মুরলীকান্ত পেটকারের জীবনটা কীরকম চড়াই উদরের মধ্যে দিয়ে গেছে। অন্য কেউ হলে জীবন যুদ্ধে হার মেনে খেলা ছেড়ে দিত, কিন্তু এই লোকটা যে কারণে দেখবেন পোস্টারে লেখা রয়েছে যার জেদের কাছে কেউ হার মেনে যায়, তো সেই হচ্ছে মুরলীকান্ত পেটকার এবং তার জীবন নিয়ে বানানো সিনেমা। যে কারণে বুঝতেই পারছেন তো যে এটা সামথিং ডিফারেন্ট কিছু। এবং কার্তিক আরিয়ান কী লেভেলের পারফর্মার আমরা জানি, এটা যখন টিজার আসবে, ট্রেলার আসবে, তখন থেকে আমরা বুঝে যাবেন যে এটা কী লেভেলের কাজ। আমি তো খুবই এক্সাইটেড এই কাজটা নিয়ে, প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। এবং রীতিমতো এখন অবধি সিনেমাটা হাইপ অতটা বেশি নয়, কিন্তু এটা যখন ট্রেলার টিজার আসবে আমি শিওর এটার হাইপ অনেক বাড়বে। এবং কবির খান একজন দুর্দান্ত পরিচালক। তার যে কটা কাজ আমি দেখেছি প্রত্যেকটা আমার খুব পছন্দের, সেটা কাবুল এক্সপ্রেস হোক, সেটা আপনি বজরং কি ভাইজান বলুন, বা সেটা আপনি নিউ ইয়র্ক বলুন, বা তার ফ্লপ হওয়া যে সিনেমাগুলো যেগুলো রয়েছে, যেমন ধরুন 83, মানে দুর্দান্ত। তিনি একজন ডাইরেক্টর হিসেবে দুর্দান্ত, মানে একজন বলা যেতে পারে মানে বাঁধিয়ে রাখার মতো ডাইরেক্টর। তো তার সঙ্গে কার্তিক আরিয়ানের যুগলবন্দিটা সত্যি কথা দেখার মতো, এবং এই সিনেমায় কার্তিক আরিয়ানের পারফরমেন্স তাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেবে। আমরা এর আগে তার সেরা পারফরমেন্স দেখেছি,
মানে ভুলভুলাইয়ার মতো একটা সিনেমা, যেটা সেরকম ভালো সিনেমা হয়তো হয়নি, ভুলভুলাইয়া ওয়ানের সঙ্গে যদি তুলনা করা, সেটাকে পর্যন্ত সে কিন্তু হিট করিয়েছে। তারপর ধরুন আলাবাই কিন্তু পুরো মূল্যে যেটা রিমেক এলো, সেটাও তো একটা ভালো হাইপ ক্রিয়েট করতে পেরেছিল রিমেক হওয়ার সত্ত্বেও। তার কারণ কিন্তু কার্তিক আর্যন, এই প্রজন্মের ছেলেমেয়েরা কার্তিক আর্যনের জন্য কিন্তু পাগল। তো তার এরকম রূপ, এরকম একটা বয়সে দাঁড়িয়ে এরকম ধরনের চরিত্র প্লে করে, সত্যি ভাই দম লাগে। এবং আমার মনে হয় এই ছেলে কিন্তু নেক্সট সুপারস্টার হওয়ার পথে আরও খানিকটা এগিয়ে যাবে এই সিনেমাটার মাধ্যমে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমার পোস্টারটা দারুণ লেগেছে, টিজার ট্রেলার দেখার জন্য খুব এক্সাইটেড রয়েছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানো, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।